গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প চৌধুরানী। এই ইতিহাস আজকালকার দিনে শোনাবার মতো বলেই শোনাচ্ছি। যদি লিখে রেখে না দিই এই কথা কেউ জানতে পারবে না। অনেক লোকের উপকার হবে পড়লে এই বিশ্বাসেই লেখা। আমার ছেলেবেলাতে গ্রামের ওপাড়ায় রামলাল কাকার হাঁকডাক ছিল। সমস্ত মালপাড়ার লোকে তার প্রজা। তার মুখের হুকুমে 100 জোয়ান মরদ পুরুষ লাঠি হাতে এগিয়ে আসত। শক্ত হাতে লাঠি না ধরতে পারলে তখনকার দিনে পাড়াগায়ে জমি জমা রাখা যেত না। জমি নিয়ে দাঙ্গা, জমির ফসল নিয়ে লুঠতরাজ, এসব ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। রামলাল কাকার প্রথম পক্ষের স্ত্রী আমার মায়ের চেয়ে 3 বছরের বড়। তিনি ছিলেন মায়ের সই। তাকে সইমা বলে ডাকতাম। সইমা লোক ভালো ছিলেন বলে শুনিনি। সারা বাল্যকাল ধরে তার নিজের শাশুড়ির সঙ্গে তার জাহাবাজি ঝগড়ার কথা শুনে এসেছি। শাশুড়িরা বউয়ের উপর অত্যাচার করে, এ কথা বাংলাদেশের সবাই জানে। কিন্তু অত্যাচারিতা অনেক বধূ তখন আমার এই সইমার নামে পুলকিত হয়ে উঠত। এমন এক নিপীড়িতা বধূকেই আমি বলতে শুনেছি ঘাটের পথে, বউ বলতে বউ হলো ও পাড়ার হরির মা, আমরা জন্মেছি ছাগল ভেড়া। শাশুড়ি কি করে ছেঁচতে হয় তা দেখিয়ে দিয়েছে। তার সঙ্গিনী বললে, কাল নাকি সেজগিন্নির মুখে বউ কেরোসিনের টেমির ছ্যাঁকা দিয়েছে। সেজগিন্নি তাই সহ্যি করে বাপু, আমাদের মতো শাশুড়ি যদি হতো। সহ্যি না করে উপায় কি বলো? যা হবে যে বউ, যে পেরে না উঠলে সহ্য করতেই হচ্ছে বই কি। তা ধন্যী বউ বটে, আষাঢ় মাসে 2 দিন খেতেই দিলে না শাশুড়িকে। মুখের জোরে দাঁড়াবে কে সামনে? সেজগিন্নির কম্য নয়। শাশুড়ির সঙ্গে ঝগড়া করার সময় রণরঙ্গিনী মূর্তি ধরে। অমন বউ ঘরে ঘরে হলে শাশুড়িরা জব্দ। আমরা পারিনে বাপু, ভয় করে। সেই জন্যই ঝাঁটালাতি খাচ্ছি উঠতে বসতে। কাল হয়েছে কি, মুগের ডাল রোদে দেয়া ছিল, বৃষ্টি এসেছে কখন দেখতে পাইনি, খুকির কাঁথা সেলাই করছি। সে কি গালাগাল। আচ্ছা গালাগাল দাও না হয় দিলে, কিন্তু বাপ ভাই কি দোষ করলে? তাদের তুলে গালাগাল দেয়া কেন বলো তো ভাই? বলবো আর কি, নিজেই দুবেলা সচককে দেখছি, সকন্যে শুনছি। হাড় ভাজা ভাজা হয়ে গেল ভাই। একসময় মনে হয় একদিকে বেরিয়ে যাই, আর ভালো লাগে না। সইমা দেখতে শুনতে ভালো ছিলেন, সবাই তাকে সুন্দরী বলতো। তার 5-6টি ছেলে মেয়ে হয়। বড় ছেলেটি বুদ্ধিমান কিন্তু অবস্থাপন্ন ঘরের ছেলে, বিশেষ লেখাপড়া শেখেনি। অল্প বয়সে জমিদারি সেরেস্তায় নায়েবি কাজে ভর্তি হল। এই সময় সইমা মারা গেলেন। রামলাল কাকা আবার বিবাহ করলেন। কয়েক বছরের মধ্যে 3-4টি ছেলে মেয়েও হল। কিছুদিন পরে রামলাল কাকা আবার বিপত্নিক হলেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই আবার বিবাহ করলেন। তৃতীয় পক্ষের স্ত্রীরও 5-6টি ছেলে মেয়ে হল। মাঝের পক্ষের প্রথম সন্তানের নাম আশালতা, বেশ সুন্দরী মেয়ে। রামলাল কাকা তৃতীয় পক্ষে বিবাহ করবার কিছুদিন পরেই আশালতার ভাই বোনগুলি একে একে মারা গিয়ে বেঁচে রইল কেবল সে নিজে। আশালতার বিয়ে হলো 11 বছর বয়সে এবং সে বিধবা হয়ে বাপের বাড়ি ফিরে এলো। কন্যা বিধবা হয়ে বাড়ি আসার পর থেকে শোকে রামলাল কাকার শরীর ভেঙে পড়ল। বছর খানেকের মধ্যে তিনিও ইহলোক থেকে বিদায় গ্রহণ করলেন। এর মুখ্য কারণ কন্যার বৈধব্য নয়, কেননা রামলাল কাকার মৃত্যু হয়েছিল বসন্ত রোগে। ভূমিকা এই পর্যন্তই। এখন আসল কাহিনী শুরু করা যাক। আমাদের ইতিহাস প্রধানত আশালতার ইতিহাস। ব্যাপারটি এখন দাঁড়িয়েছে যা, তা এখানে আরেকবার বলি। রামলাল কাকার সংসারে এখন কর্তা হয়ে দাঁড়ালো ওর প্রথম পক্ষের জ্যেষ্ঠ পুত্র শরৎ। শরতের তখন বিয়ে হয়েছে এবং 2টি সন্তানও হয়েছে। শরতের ছোট ভাই সনত লেখাপড়া শেখেনি, সে গ্রামেই ধানের ব্যবসা করে। প্রথম পক্ষের মেয়ে কটির বিবাহ হয়ে গিয়েছে, তারা সকলেই শ্বশুর বাড়ি। রামলাল কাকার তৃতীয় পক্ষের ছেলে মেয়েগুলির বয়স কম। বড়টি ছেলে, তার বয়স এই সময় 8। রামলাল কাকা সম্পত্তিওয়ালা লোক ছিলেন। বড় ছেলে শরৎ এমন দুষ্ট ফন্দি সব আটতে লাগলো যাতে তার নাবালক বৈমাত্রীয় ভাই বোনগুলি সম্পত্তির উপসত্ত্ব থেকে বঞ্চিত হয়। বিমা তার কোনো কথা এ সংসারে খাটে না। তার বয়সও খুব বেশি কিছু নয়। শরৎ জমি মর্সি বন্দোবস্ত করতে লাগলো মোটা টাকা নিয়ে।
পুকুর জমা দিতে লাগলো নিকিরিদের কাছে মোটা টাকা নিয়ে, গোলার ধান বিক্রি করে ফেলতে লাগলো আড়তদারদের কাছে, তাতে পেতে লাগলো মোটা টাকা, গাছের নারকল সুপুরি বিক্রি করতে লাগলো কলকাতায় যারা মাল চালান দেয় তাদের কাছে। অথচ ওর বিমাতা বা বৈমাত্রীয় ভাই বোনগুলির পরনে কাপড় নেই, স্কুল পাঠশালায় যাবার বন্দোবস্ত নেই। যা টাকা পাওয়া যাচ্ছে ওরা তো তার ন্যায্য অংশীদার, অথচ শরৎ বা সনৎ সে চিজ নয়। সোজা পথে হাঁটার অভ্যেস তাদের নেই। বিমাতা মুখ ফুটে কিছু বলতে সাহস করেন না নিজের চেয়ে বেশি বয়সের সৎ ছেলের কাছে। এভাবে অরাজকতা চলল বছর 2। শরতের বিমাতা মুখ বুজে সব সহ্য করেন। তিনি গরিব ঘরের মেয়ে, তৃতীয় পক্ষের স্ত্রী হয়ে এসেছিলেন এই সংসারে। যা জোর ছিল এখানে বিধবা হওয়ার সঙ্গে সঙ্গে সেটুকু গিয়েছে। দোর্দণ্ড প্রতাপ সৎ ছেলেকে কিছু বলতে সাহস করেন না, নির্জনে চোখের জল ফেলেন। তার ছেলে মেয়েরা বিষয় সম্পত্তির কি বোঝে, মহা আনন্দে লাট্টু ঘোরায় আর ঘুড়ি ওড়ায় পথে পথে মাঠে মাঠে। শীতকাল, সকালবেলা। শরৎ এক বাটি মুড়ি খাচ্ছে বসে, এখুনি চা খেয়ে বেরোবে। আশালতা এসে দোরের গোড়ায় দাঁড়িয়ে বলল, বড়দা। শরৎ মুখ তুলে বললে, কিরে? একটা কথা তোমায় বলবো। কি? বল তাড়াতাড়ি, আমার সময় নেই, কাছারিতে বেরোতে হবে এখনই। তুমি বাগদি পাড়ার জমি বন্দোবস্ত করেছ কত টাকায়? কবে? এই যে সেদিন করে এলে, বৌদিদির হাতে টাকা এনে দিলে। কেন? অত খোঁজে তোমার কি দরকার? আশালতা মুখ গম্ভীর করে দাদার সামনে এসে দাঁড়ালো। সুন্দরী মেয়ে, নিরাভরণা বিধবার বেশ। চাপার আগে ওর মুখ রাঙা হয়ে উঠেছে। বললে, দাদা, আজ আমি যে কথা বলতে এসেছি শোনো। তুমি ওরকম করে বিধু নিধুকে ফাঁকি দিতে পারবে না বলে দিচ্ছি। শরৎ অবাক হয়ে মুখের দিকে চেয়ে রইল। এমন কথা যে আশালতা তাকে বলতে পারে, এটাই সে বিশ্বাস করতে পারছিল না তখনও। অতটুকু মেয়ে আশালতা। পরক্ষণই রাগে ও বিস্ময়ে তার মুখ দিয়ে কথা বেরোতে গিয়ে আটকে রইল খানিকক্ষণ। যখন কথাটা বেরিয়ে এলো, তা বড় অসংলগ্ন হয়ে পড়ল। তার মানে বোঝা গেল না। কি? জমি কার? টাকা, বিধুনিধুর ফাঁকি, এসবের মানে কি? শোনো দাদা, বিধুনিধু আছে, ওদের 3টি বোন আছে। ওদের তুমি দেখো না। মা ভালো মানুষ, তিনি কিছু বলতে পারেন না। ওদের পরনে না আছে কাপড়, না গায়ে একটা জামা। মার একখান থান, তাই শুকিয়ে নেয়। বিধু বড় হয়েছে, ওকে স্কুলে দিলে না। ওরা সব খাবে কি এরপরে? কি খাবে সে আমি কি জানি? আমারই বা কি দায় পড়েছে বিধুর পড়া নিয়ে মাথা ঘামাবার? বাবা থাকতেই তো সে আমাকে আর সনদকে পৃথক করে দিয়ে গিয়েছেন। কিন্তু সেসব কথার দরকার কি এখন জিজ্ঞেস করি? তোমার সে সর্দারি করবার দরকার কি? আশালতা দৃঢ়স্বরে বলল, সর্দারি করিনি দাদা, কিন্তু না বলেও আর পারছি নে। মা কিছু বলেন না, কিন্তু এটুকু তো বোঝেন যে বিধুনিধু ফাঁকে পড়ছে। তুমি যে জমি বিলি করলে, বাঁশ ধান বিক্রি করলে, পুকুর জমা দিলে, সে টাকার ভাগ ওরা পাবে না। অথচ ওদের পরনে না আছে কাপড়, না আছে গায়ে একটা জামা। শরৎ রাগে কাঁপতে কাঁপতে বললে, এত বড় কথা তোর? তুই কথা বলতে আসবার কে শুনি? তোর কি ভাগ আছে বিষয়ে? তোর কোন জোর এখানে খাটবে শুনি? আমার কথা তো একটু বলিনি দাদা। বিধুনিধুর ভাগ ওদের দাও, মাকে দাও। শৈলবালার বিয়ে দিতে হবে আজ বাদে কাল। সবই যদি বেচে কিনে ফেললে, কাল শৈলর বিয়ে হবে কি দিয়ে? সে ভাবনায় আমার রাত্রিরে ঘুম হচ্ছে না। মা গিয়ে বুঝুন তার মেয়ের বিয়ে কি দিয়ে হবে, আমার তাতে কি? এই কথা তোমার উপযুক্ত হলো দাদা? শৈলর বিয়ে না হলে কার মুখ হাসবে, মার না তোমার? লোকে বলবে অমুকের বোনের বিয়ে হলো না, ধুমসি করে ঘরে রেখেছে। রাগ করো না দাদা, তোমার পায়ে পড়ি। আমার কিচ্ছু চাইনি, একবেলা 2টো আলো চালের ভাত, একখানা কাপড়। কিন্তু বিধুনিধুকে স্কুলে দাও, এরপর ওরা করে খাবে কি? তোমারই দোষ দেবে লোকে, আমাকে কেউ বলতে আসবে না, ভেবে দেখো। শরৎ একটা বড় ধাক্কা খেলে এই দিনটাতে। এতদিন তার বিশ্বাস ছিল সে যখন সংসারের কর্তা, সে যা করবে তাই হবে। অবশ্যই বাবা তাকে ও সনদকে পৃথক করে দিয়ে গিয়েছেন, কিন্তু হঠাৎ পরলোক গমন করাতে পাকাপাকি কিছু করে যেতে পারেননি বিষয় আশয়ের। নগদ টাকা দরকার হলেই জমি বিক্রি, ধান বিক্রি, ইচ্ছে মতো খাজনা আদায় ইত্যাদি করলে বাধা দিচ্ছে কে তাকে? বিমাতা বাধা দিতে সাহস করবেন না, হাবদা কুবদা ভীত মানুষ। আজ সে দেখলে
এমন একজন আছে যে তার আঙুল উঁচিয়েছে ওর ইচ্ছার বিরুদ্ধে, ওর খেয়াল খুশির বিপক্ষে। আর সে কিনা আশালতা, যাকে কাল দত্তমশাইয়ের পাঠশালাতে হাত ধরে জোর করে নিয়ে গিয়ে বসিয়ে রেখে এসেছে। কেননা ও পাঠশালাতে যাবার নামে কেঁদে আড়ষ্ট হয়ে যেত। সেদিন সন্ধ্যাবেলা ছোট ভাই সনদকে ডেকে বললে, আশার কাণ্ড শুনেছিস? কি? ও নাকি আমায় দেখে নেবে, আমি নাকি বিধু-নিধুকে ফাঁকি দিয়ে বিষয়াসের বিলি ব্যবস্থা করছি। ওইটুকু মেয়ের এত বড় আস্পর্ধা! তাই তো, এর একটা বিহিত করতে হবে সনদ। আশার কি জোর খাটে এই সংসারে? তা বলে দেখো। তুইও বলবি, আমার সঙ্গেই বলবি। বেশ, কাল সকালে বলা যাবে। ওকে তাড়িয়ে তবে আর কাজ। বড্ড বার বেড়েছে, আমাকে একেবারে অবাক করে দিয়েছে আজ সকালে। আমি বলবো এখন বুঝিয়ে? বুঝিয়ে টুজিয়ে বলার কিছু নেই, ওকে বিদায় করে দেব কালই। বেশ। সনদ তখন দিব্যি রাজি হয়ে গেল, কিন্তু সকালে এসে বললে, দাদা, ওই যে কাল বলেছিলে আমাকে বলবার কথা না? হ্যাঁ, তা কি? আমি ওসব পারবো না, তুমি যা হয় করো। সে হবে না, তোকেও বলতে হবে। আমি ভেবে দেখলাম ওসব কথার মধ্যে আমার না থাকাই ভালো। তুই আমাকে ভয় করিস না মাকে ভয় করিস? কাউকে ভয় করি না দাদা, মা আমাদের দুজনকেই ভয় করে চলে, সে তুমি জানো। মা সাতেও নেই পাঁচেও নেই, নিরীহ প্রাণী, তাকে আবার ভয় করবার কি আছে? তবে তুই কেন বলবি না আশাকে? না দাদা, আশা আমাদের কোলপোছা বোনটা। ওর মা নেই, বাপ নেই, স্বামী পুত্র নেই, আমি ওকে সব কথা বলতে পারবো না। শরৎ মুশকিলে পড়ে গেল। দুই ভাই একযোগে কাজ করলে যে জোর পৌঁছত, সে তো পৌঁছলই না। তার উপর দেখলে আশার ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করতে গেলে সনতের সঙ্গে মনোমালিন্য হওয়াটাও বোধহয় বিচিত্র নয়। সনদ এত দরদ দেখাবে আশার উপর, তাকে জানে। একেবারে গদগদ গোদাবরী, বলিহারি। কিন্তু শরতের এ ধারণা ভুলও বটে, আবার নয়ও বটে। সেদিনই সনদ আশাকে সিঁড়ির নিচে ঘরে নির্জনে ডেকে বললে, তুই কি বলেছিস দাদাকে? কেন, কি বলবো? চোখ রাঙিয়েছিস শুনলাম। ও মা, মাথা কুটবো তোর সামনে ছোটদা? আমি চোখ রাঙাবো বড়দাকে? আমি ন্যায্য কথা বলেছি। কি কথা শুনি? আশা সব ব্যাপার বললে, বলে কাঁদতে লাগলো। সনদ বললে, কেঁদে মরছিস কেন তুই? না ছোটদা, তুই বল, আমি কি অন্যায় কথা বলেছি? তাই তো। আহা, মার কষ্ট দেখলে বুক ফেটে যায় ছোটদা, তুই বল। বড়দা এতগুলি টাকা পেলেন, জমি বিলি করে, জিনিস বিক্রি করে, একটা পয়সা মার হাতে দিয়ে বলেছেন, মা তুমি একাদশীর দিন একটু মিষ্টি কিনে খেও, কি শৈলকে একটা ফ্রক কিনে দিও। আহা, কিছু পরবার নেই ওর। শাড়ির পাড় জুড়ে জুড়ে আমি সেদিন ওরা একটা ফ্রক করে দিয়েছি, তবে পরে বাঁচে। কে আছে ছোটদা ওদের মুখে তাকাবার? মা তো ওই হতগজ। হতগজ না ভালো মানুষ? তার মানেই তাই। তুমি গায়ে আগুন ঢেলে দাও, রাগ কাটবে না। এদিকে বিধু নিধু শৈল ভেসে যাক। তা তুই আমাকে বললি না কেন? আমি দাদাকে বলতাম। তুই ওই একরকম ছোটদা, তোর দ্বারা হতো না। সনদ আশাকে যতই স্নেহ করুক, সে বেশি দিন বাঁচেনি। সেই বছর শীতের শেষে নিউমোনিয়া হয়ে 7-8 দিন ভুগে মারা গেল। আশা দিনরাত মতির পাশে বসে সেবা করত, সারাদিন নাওয়া খাওয়া ভুলে গিয়ে। মজুমদার গিন্নির মুখে আমি এ কথা শুনেছি, কারণ সে সময় আমি দেশে থাকতাম না। মজুমদার গিন্নি যার খুঁত ধরতেন না, সে সত্যি একজন বুদ্ধ বা খ্রিস্ট। মজুমদার গিন্নি বলেছিলেন, সৎমায়ের পেটের বোন বটে, কিন্তু নিজের বোন কমে আছে আজকাল যারা অমন করে ভাইয়ের সেবা করে। ওর মুখে ওইটুকু কথার মূল্য অনেকখানি। সনদের মৃত্যুর পরে সংসারে শরতের একাধিপত্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হল। বাধা দেবার আর কেউ রইল না। রামলাল কাকার বিষয় সম্পত্তির মধ্যে যা ছিল ভালো, যে জমির খাজনা বিনা মোকদ্দমায় সহজে আদায় হয়, যে পুকুরে মাছ বাড়ে এবং বেশি দামে নিকিরিদের কাছে বিক্রি হয়, যে আমন ধানের ক্ষেতে জল বাঁধে সকলের আগে এবং শুকোয় সকলের শেষে, এক কথায় দুধের স্বরটুকু শরৎ গ্রাস করতে উদ্যত হল। আবার আশালতাকে গিয়ে দাঁড়াতে হলো ওর কাছে।
শরৎ চিৎকার করে রেগে তক্তপোষ চাপড়ে কথা বলে। আশা ধীরভাবে মৃদুস্বরে কথা বলে। শরৎ দিন দিন বিস্মিত হচ্ছে। কে জানত সেই আশা এই মানুষ? নিধু বিধুকে নিয়ে গিয়ে শরতের সামনে দাঁড় করিয়ে সেদিন বললে, ছেলে দুটো যে একেবারে বয়ে গেল, এরা কি করে খাবে? এদের উপায় কি করছো বড়দা? আমি কি উপায় করব? তুমি এখন ওদের গার্জেন হয়েছো, তুমি করো। আমি তোমার পায়ের জুতোর তলা বড়দা, আমায় অমন কথা বলো না। তোমাকে আর মিষ্টি কথা শোনাতে হবে না আমাকে, যাও এখান থেকে। এদের উপায় কি করবে বলো বড়দা, পায়ে পড়ি তোমার। মাইনে দেবে কে? তুমি। কেন আমি দেব? আমার। শরতের উত্তরের বাকি অংশটুকু ছাপার উপযুক্ত নয়। আশা চুপ করে থেকে বললে, তোমার পায়ে পড়ি দাদা, এদের লেখাপড়ার হিল্লে করো, বাদর হয়ে গেল একেবারে। তবে তো আমার। শরতের সবটুকু উত্তর ছাপার পুনরায় অযোগ্য হল। আশালতা পরদিন নিজে কোথা থেকে টাকা জোগাড় করে বিধু নিধুকে 2 মাইল দূরবর্তী সোনাখালী বাক্সার মাইনর স্কুলে ভর্তি করে দিল। ছেলে দুটো বধ হয়ে গিয়েছিল। নিজে জোর করে ওদের স্কুলে পাঠিয়ে দিত, নিজে সকালে বিকালে পড়তে বসাতো। আশা নিজে লেখাপড়া জানত সামান্যই। গ্রামের অমর্ত্য গুরুমশাইয়ের পাঠশালায় বাংলা সরল পাঠ 3য় ভাগ পর্যন্ত। কিন্তু নিজের চেষ্টাতে সে অনেক শিখেছিল। ওর মামার বাড়ি ছিল কলকাতার কাছে এড়েদা। মা বেঁচে থাকতে সেখানে গিয়ে 2-3 মাস থাকত। সেখান থেকে একবার মামিমার সঙ্গে দক্ষিণেশ্বর গিয়েছিল। রামকৃষ্ণ পরমহংসের কথা শুনেছিল। আমি অন্তত তোর কাছে একখানা কথামৃত দেখেছি। আশা রামায়ণ মহাভারত পড়ত, গীতা দুবেলা পড়ত, কবিতা কিছু কিছু পড়ত। সৎমাকে বলতো, নিধু খুব বুদ্ধিমান মা, ও পড়লে মানুষ হবে। মা বলতো, বিধুকে কেমন দেখলি? বুদ্ধি নেই এর মতো, তবে কিছু হবেই। তুই চেষ্টা কর, হয়ে যাবে। আশা যেন উঠে পড়ে লেগে গেল নিধুকে মানুষ করতে। শয়নে স্বপনে ওর এই এক ভাবনা। নিধুর এতটুকু বেচাল দেখলে নিজে শাসন করে, কড়া পাহারায় পড়াশোনা করায়। একদিন স্কুল কামাই করলে ভাত দেয়া বন্ধ করে দেয়। অথচ আশা আর বিধু নিধুর বয়সের তফাৎ খুব বেশি নয়, 8 বছরের কি 10 বছরের। পাড়ার লোকে বলতো, ওদের মা আর ওদের কি করে? আশা ওদের দিদিকে দিদি, মাকে মা। শরৎ চেষ্টার ত্রুটি করেনি ওদের সম্পত্তি ফাঁকি দেবার। আশা না থাকলে ওরা পথের ফকির হতো, এ কথার কোনো ভুল নেই। শরৎ অত্যন্ত কুচরিত্রের লোক, মদ এবং আনুষাঙ্গিক সবকিছুই তার ছিল। একবার মদ খেয়ে বিধুকে ডেকে বললে, বিধু, এই কাগজখানাতে একটা সই দিতে বল মাকে। বিধু একে বড়দাকে ভয় করে, তারপর মাতাল অবস্থায় বড়দা অধিকতর ভয়ের কারণ ভালোই জানে সে। সুতরাং বিনা বাক্য বেয়ে কাগজখানা মায়ের কাছ থেকে সই করিয়ে নিয়ে এসে দিলে। শরৎ চলে গেল। এর দিন 10 পর আশা নাইতে গিয়ে দেখল ওদের ঘাটের ধারের বাগানে 7-8 জন লোকের জটলা। 5 জন কাঠুরে গাছ কাটছে, 2 জন লোক দাঁড়িয়ে লোক খাটাচ্ছে। আশার সঙ্গে ছিল গোয়ালপাড়ার কালী গোয়ালিনী। সে কালীকে বললে, পিসি, গিয়ে জিজ্ঞেস করো তো ওরা গাছ কাটছে কেন? কালী জিজ্ঞেস করে এসে বলল, মা ঠাকরুন, ওনারা বললে শরৎবাবু এ বাগানের গাছ বিক্রি করেছে আমাদের কাছে। সে কি কথা? জিজ্ঞেস করে এসো তো কত টাকায় বিক্রি করেছে। কালী আবার গেল এবং ফিরে এসে বললে, 300 টাকায় মা ঠাকরুন। আশা তক্ষুনি বাড়ি গেল তাড়াতাড়ি স্নান করে। শরতের সঙ্গে কথাটা বলতে শরৎ ধীরভাবে বললে, কেন, তোমার সব জানাতে হবে নাকি? তুমি বাড়ির কে? মার ভাগ মা সই করে বিক্রি করেছেন, নাবালকদের ওসি হয়ে। কত টাকা দিয়েছ মাকে? সে খোঁজে তোমার দরকার নেই, জিজ্ঞেস করে এসো। তাছাড়া ও বাগানের গাছ কেটে বিক্রি করার ক্ষমতা কি তোমার আছে? 50-60 টাকার ফল বিক্রি হয় বছরে, কেন ও বাগানের গাছ কেটে বিক্রি হবে? মা সই দিয়েছে। তোমার কাছে আমি সে কৈফিয়ত দিতে রাজি নই, যাও তুমি। আশা ছুটে এসে সৎমাকে জিজ্ঞেস করে জানলে কিছুদিন আগে একখানা কাগজে সই দিয়েছিলেন বটে, তবে কি জন্য তার সই নেওয়া হলো তা জানেন না। হ্যাঁ, কাল বিকেলে বিধু এসে তার হাতে 30টি টাকা দিয়ে বলেছিল বড়দা দিয়েছে। তিনি বাক্সে তুলে রেখে দিয়েছিলেন, এই পর্যন্তই। আশা রেগে বললে, তুমি একটা আস্ত বোকা, সই দিতে বললে অমনি সই দিলে, আমাকে জিজ্ঞেস করনি কেন? তুমি কি জানো কিসের সই?
তুই তখন বাড়ির পুজো দিতে গিয়েছিস পঞ্চানন্দ তলায় শনিবারের দুপুরে। তাছাড়া শরৎ মদ খেয়ে এসেছিল। বিধু ভয়ে কেঁদেই বাঁচে না। জানো তো জমের মতো ভয় করে ওরা শরৎকে। তা তো জানি। এদিকে যে দিব্যি ওদের মাথায় হাত বুলোলো বর্দা। 300 টাকায় বাগান বিক্রি করেছে। তার 3 ভাগের 1 ভাগ 100 টাকা তুমি পাবে, সেই জায়গায় 30টি টাকা ঠেকিয়েছে। কি অন্যায় কাজ বর্দার। বোকা বুঝিয়ে দিয়েছে 30 টাকা দিয়ে। তুমি জিজ্ঞেস করলে না কেন এই টাকা কিসের? আচ্ছা এত বোকা হলে মানুষ সংসার করতে পারে? বিধু নিধু যখন পথে বসবে তখন মজা টের পাবে কে শুনি, তুমি না আমি? আশা গিয়ে তুমুল ঝগড়া বাঁধালে শরতের সঙ্গে। ফাঁকি দিয়ে গাছগুলি এভাবে জলাঞ্জলি দেয়া? মায়ের টাকার ভাগই বা দেয়া হয়েছে কই? শরৎ তাচ্ছিল্যের সুরে বললে, যা 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 পারিস তুই করগে। আশা রাঙা মুখে বললে, বর্দা তুমি এখনো চেনোনি আমায়। বিধু নিধুকে আর ওই বোকাশোকা মাকে ফাঁকি দিতে পারো, আমায় পারবে না। এই চললাম বাগানে, দেখি কার সাধ্যি বাগানের গাছ কেটে নিয়ে যায়। আয় তো বিধু আমার সঙ্গে। এখনো এত অরাজক হয়নি দেশে বর্দা। আশা গিয়ে বাগানে যারা গাছ কাটছিল বিধুকে দিয়ে তাদের বারণ করে পাঠালে। গাছ বিক্রি করা হয়নি বিধুদের অংশের। বাগানের গাছে কেউ যেন হাত না দেয়। আশার চেহারার মধ্যে এমন কি একটা জিনিস ছিল, সকলে সমীহ করে চলত। তারা টাকা দিয়ে দলিল লেখাপড়া করে নিয়েছিল আগেই। তবু আশার কথায় গাছ কাটা বন্ধ করলে। শেষ পর্যন্ত শরতের কাছ থেকে টাকা ফেরত নিয়ে চলে যেতে বাধ্য হল তারা। এইসব ব্যাপারে শরৎ ক্রমশ আশার মহাশত্রু হয়ে উঠল। ওর উপর নানান নির্যাতন শুরু হলো। এমনকি বড় ভাই হয়ে বোনের নামে হীন কুৎসা রটাতেও দ্বিধা করলে না। আশা শরতের কাছে গিয়ে বললে, বর্দা তুমি আমার নামে গাঙ্গুলি কাকার কাছে এসব কি বলে এসেছ? শরৎ মন দিয়ে হাঁসের পেনের ডগা কাটছিল। শরতের স্ত্রী সামনে দাঁড়িয়ে চায়ের পেয়ালা হাতে। শরৎ ওর দিকে চেয়ে ভুরু কুচকে বললে, কেন এখানে এসেছিস বলবো না? তুমি বড্ড সতী তা আমার জানতে বাকি নেই। কেন, কি করেছি আমি? শরতের উত্তর ছাপাবার অযোগ্য। আশা মুখ ফিরিয়ে শরতের স্ত্রীর দিকে চেয়ে বলল, শুনলে তো বৌদি বর্দার কথা? শরতের স্ত্রী স্বামীকে অনুযোগের সুরে বলল, কি যে বলো, অত বড় সমর্থ বোনকে ওইসব। শরৎ দাঁত খিচিয়ে বললে, তুমি চা দিয়ে চলে যাও দেখি, নিজে কাজ করোগে। শরতের স্ত্রী চোখের ইশারায় আশাকে চলে যেতে বলে সেখান থেকে সরে গেল। আশা সে কথা শুনলে না। দুজনে ধুন্ধুমার ঝগড়া বেঁধে গেল। পাড়ার লোকে উকিঝুঁকি মারতে লাগলো। আশাকে অনেক অপমানজনক কটূক্তি শুনতে হলো শরতের মুখে। শেষ পর্যন্ত শরতের স্ত্রী হাত ধরে সেখান থেকে টেনে নিয়ে গেল। আশার চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল। আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললে, দেখো দেখি বৌদি, কিসব কথা যে উনি বলেন। শুনেছিলে তো বৌদিদি, আমি নাকি। তুমি ও বাড়ি চলে যাও ঠাকুরজি, কেন মিথ্যা অপমান হওয়া? আমি কি বলবো বলো, আমার বলবার জো নেই, সবই তো জানো। খিড়কি দরজা দিয়ে চলে যাও। কিছুতেই কিন্তু আশাকে দমানো গেল না। সে ডানা দিয়ে আগলে রেখে দিল বিধু নিধু শৈলকে শুধু নয়, তাদের মাকে পর্যন্ত, যদিও ওর মা তার চেয়ে বয়স অনেক বড়। গ্রামের লোকে আশাকে শ্রদ্ধার চোখে দেখত। অনেকে অনেক রকম সাহায্য পেত আশার কাছ থেকে। কারো আতুড়ে রাত জাগতে হলে আসা, কোনো যজ্ঞী বাড়িতে রান্না করতে আসা, কারো বাড়ি থেকে পুরুষ অভিভাবক বিদেশে যাবেন, সেই বাড়িতে 2-4 দিন শুতে হলে আসা, কারো বাড়ির ডাল বেটে দেবার সময় আসা। সারা গাখানার যে কোনো বিপদে আপদে আশাকে সবাই স্মরণ করবে এবং পাবেও। পাবে ঠিকই, ঘড়ির কাটার মতো পাবে। কখনো নিরাশ করেনি কাউকে। সেবার বৃদ্ধ বেনি হালদার ওকে বললেন, দিদি একটু উপকার করতে হচ্ছে, রাতে কষ্ট পাচ্ছি, একটু দুধ পেলে খেতাম। দুধ পাওয়া যায় না, আমি গরিব, আমায় কেউ দেয়ও না। সোনু বৈষ্ণবের গায়ে দুধ দিচ্ছে, তুমি গিয়ে বলে কয়ে যদি 1 পোয়া করে দুধ দৈনিক যোগান দেওয়ার ব্যবস্থা করতে পারো। দাদু আপনার ভাত রেঁধে দেয় কে? জম। কে দেবে দিদি? এ গায়ে কি কেউ কারোর দিকে তাকায়? তোমার দিদি মারা গিয়েছে আজ 6 বছর। এই 6 বছরই হাড়ি ঠেলছি। ছেলে নেই, মেয়ে থাকে শ্বশুর বাড়ি। আমি না রাঁধলে রাঁধবে কে? আমি যদি রেঁধে দিই খাবেন দাদু? যতদিন না আপনার বাত ছাড়ে, রেঁধে দিলে খাবেন? খাবো, খেয়ে বর্তে যাব, 2 হাত তুলে নাচবো, মনে করব শ্রীক্ষেত্রের মহাপ্রসাদ খেলাম।
কেন কেন এই কথা বললে দিদি? আমার নামে নানা রকম রটনা রটেছে কিনা গায়ে, বর্দা রটিয়ে বেড়াচ্ছে। আমার মায়ের নামে যদি রটনা রটত তবে কি আমি তার হাতে খেতাম না? মাস 2 অর্থাৎ সেবার গোটা শীতকাল ধরে রোজ সকাল এসে বুড়ো বেনি হালদারের রান্না করে দিত আশা। ফলে সেই শ্রাবণ মাসে যখন বেনি হালদার মারা গেলেন, তখন নিষ্কর ব্রহ্মত্ব সম্পত্তি থেকে 2 বিঘে আমন ধানের জমি তিনি আশার নামে উইল করে দিয়েছেন বলে শোনা গেল। এই নিয়ে মোকদ্দমার সৃষ্টি হয়েছিল। বেনি হালদারের জামাই এসে বললে ও উইল জাল, সব সম্পত্তি তার ছেলের প্রাপ্য। আশা কে যে তাকে সম্পত্তি দিয়ে যাবেন তার শ্বশুর? শরৎ বেনি হালদারের জামাইয়ের তরফে মোকদ্দমার গোপনে তদবিরও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আশার জমি কেউ কেড়ে নিতে পারেনি। বিধুর লেখাপড়া যেটুকু হয়েছিল তা আশার চেষ্টা ও উৎসাহের ফলেই। নিধু লেখাপড়ায় খুব ভালো, ম্যাট্রিক পাস করল বেশ ভালোভাবে। ইদানিং শরৎ সম্পূর্ণভাবে পৃথক হয়ে গিয়েছিল। এদের সম্পত্তিতে হাত দিতে সাহস করত না, আশাকে ভয় করত। সেই শরতের বউ যখন মারা গেল, আশা গিয়ে শরতের সংসারে বুক দিয়ে পড়ল। ওর ছোট ছেলে মেয়েদের দেখাশুনো, রান্না করে খাওয়ানো, সবকিছু করত আশা। অবশ্যই বেশি দিন করতে হয়নি, কারণ দ্বিতীয়বার বিবাহ করতে শরৎ 3 মাসের বেশি দেরি করেনি। আশা চোখের জল ফেলে বলেছিল, বৌদিদির যে কি গুণ ছিল তা আর কেউ জানত না, আমি জানতাম। বর্দার ভয়ে জুজু হয়ে থাকতো বেচারি। নিজের ইচ্ছেতে কিছু করবার কি তার উপায় ছিল? অমন বউকে বর্দা চিনতে পারলে না। 2 দিন যেতে তর্স হইল না, অমনি বিয়ে করে নিয়ে এলো। মাঘ মাসের শেষ। আশা শরতের বাড়ি গিয়ে বলল, বর্দা, তোমায় যেতে হবে একবারটি। কোথায় যাব? বিধুর বিয়ের জন্য হাঁটাহাঁটি করছে সাতবেড়ের দুঃখীরাম চৌধুরী। একবার গিয়ে মেয়ে দেখে এসো। আমি যাব? তবে কে যাবে বলো? তুমি আমাদের মাথার মণি, বংশের বড় ছেলে, আমাদের সকলের অভিভাবক। তুমি যা ঠিক করবে ওর বিয়ের বিষয়ে তাই হবে। যাও, গিয়ে দেখে এসো বর্দা। শরৎ খুশি হয়ে মেয়ে দেখে এসে সব ঠিকঠাক করলে বিয়ের ব্যাপারে। ফাল্গুন মাসেই বিধুর বিয়ে হয়ে গেল। বৈশাখ মাসে সরাটি ফুলসারার 5 আনি জমিদার বাড়ি থেকে নিধুর বিয়ের সম্বন্ধ হইল। কেননা নিধু ভালো ছেলে, সেবার আইএ পরীক্ষা দেবে। আশা আবার গিয়ে শরৎকে ধরলে। শরৎকে বললে, বর্দা, তুমি দিয়ে দিও যদি মেয়ে ভালো হয়, কিন্তু নিধুকে তারা যেন আরো পড়ান। পয়সা করে আমাদের দিতে হবে না তাকে। মেয়ের বাবাকে এই কথাটা বলো বর্দা। নিধুর বিয়ে হয়ে গেল এখানেই। ওরা নিধুকে বিয়ে পড়াবার খরচ দিতে লাগলো। যেবার নিধু বিয়ে পাশ করে শ্বশুরের যত্নে এমএ আর আইন পড়তে ভর্তি হলো ইউনিভার্সিটিতে, আশা সেবার খুব অসুখে পড়ল। ভাদ্র মাসের শেষ, খুব বর্ষা। নিধু কলকাতায় বিধু মিরপুরের জমিদারি কাছারিতে কাজ করে, সস্ত্রীক সেখানেই থাকে। বাড়িতে কেবল বিধুর মা আর ওদের সকলের ছোট অবিবাহিতা বোন দুলা। আশা ডাক্তার ডাকতে দেবে না। বিধু সামান্য রোজগার করে, ডাক্তারের খরচ কোথায় পাবে? এমনি সেরে যাবে। রোগ হঠাৎ বেঁকে দাঁড়ালো। দুলা দৌড়ে গিয়ে শরৎকে ডেকে নিয়ে এলো। শরৎ এসে বললে, কি হয়েছে মা, আশার নাকি অসুখ? ওদের মা কেঁদে বললে, বাবা শরৎ, তুমি বাঁচাও আমার আশাকে। ও আমার মেয়ে নয়, ও বিধু নিধুদের মা। আমি তো মিথ্যে মা হয়েছিলাম, কি করলাম কার? ওই করেছে সব। সর্বস্ব বিষয় বিক্রি করে দাও আমার, কিন্তু মাকে বাঁচিয়ে তোলো। দুপুর থেকে মা আমার অজ্ঞান হয়ে আছে। 5, 5.5 জ্বর, লোক চিনতে পারছে না, বিছানা হাতড়াচ্ছে। এসব 8-10 বছর আগেকার কথা। বিধু এখন চালের কল আর আড়ত করে অবস্থা ফিরিয়ে ফেলেছে। নিধু ডেপুটি ম্যাজিস্ট্রেট, বারাসাতে পরিবার নিয়ে আছে সম্প্রতি। বড়দিদির কথা বলতে বলতে এখন ওদের চোখ দিয়ে জল পড়ে। আশার স্মৃতি আমাদের গ্রামের আকাশে বাতাসে ছেয়ে আছে। এখনো সকলে বলে, সৎ বোন হলে কি খারাপ হয়, না সৎ মা সৎ ভাই হলেই খারাপ হয়। আশাকে দেখেছ তো? গল্পকথনবাই কল্লোল চ্যাপ্টার 2 তে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প চৌধুরানী। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।